গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা একটু কোয়েশ্চেন আনসার্স নিয়ে ডিসকাশন করব এবং কোয়েশ্চেন আনসার্স নিয়ে কিছু অ্যানালিসিস করব। আর কিছু চ্যাপ্টার্স নিয়ে করব, সব তো একসাথে সম্ভব নয়, সেটা সবাই আমরা জানি। তো লেটস মুভ অন। প্রথম আমরা আসবো সেটা হচ্ছে দ্য ডার্কলিং থ্রাশ। আচ্ছা, ডার্কলিং থ্রাশের যেহেতু থ্রাশের একটা সিগনিফিকেন্ট আছে বা ডার্ক থ্রাশের কেন কথা বলা হয়েছে, এটা হচ্ছে মেন কথা, তাই তো? তো একদম চলে যাবো আমরা কোয়েশ্চেনে। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ ডার্কলিং থ্রাশ? দ্য ডার্কলিং থ্রাশ যে গল্পটি, সেই গল্পটার মূল বিষয়বস্তু কোনটি? রিবার্থ অ্যান্ড রিজেনারেশন, হোপ অ্যামিডস্ট ডিসপেয়ার, লাভ অ্যান্ড বিট্রেয়াল, নাকি নেচারস ক্রুয়েলটি? তার মানে এখানে আমাকে দেখতে হচ্ছে যে মূল বিষয়বস্তু কোনটা। ডার্কলিং থ্রাশের মূল বিষয়বস্তু বলতে, যেহেতু কবিতাটাতে আমাদের মোটামুটি একটা 19th সেঞ্চুরির দি এন্ড বা ওই ধরনের একটা বলতে পারো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা ওই যে একটা আগাম ইঙ্গিত যে নতুন কিছুর আগমন, কারণ পুরনো কিছু শেষ হচ্ছে এবং নতুন কিছু শুরু হচ্ছে। তো যেহেতু দিস মানে এই কবিতাটা থমাস হার্ডি হি রোট দিস পোয়েম ইন 1900, তাই তো? তাই সেখানে উনি আশা রাখেন এবং অবশ্যই একটা ভিক্টোরিয়ান এজের একটা সিগনিফিকেন্স তো এই কবিতার মধ্যে যথেষ্ট, কারণ ওই সময়তে কি হয়, কুইন ভিক্টোরিয়ার রাজত্বে অনেক টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হয়। তো রিবার্থ রিজেনারেশন, পুনর্জন্ম বা ওই ধরনের কবিতাটার মধ্যে একদমই নেই, বিশ্বাসঘাতক বা ভালোবাসা নয়, এবং প্রকৃতির যে নৃশংসতা বা কিছু সেরকমও নেই। আশা আছে, হতাশা আছে অবশ্যই, কারণ হতাশা একটাই জিনিস, কারণ কবি নিজেই খুব হতাশ, কিন্তু কিসের হোপ উনি রাখেন বলতো? ফর হিউম্যানিটিস ফিউচার। ঠিক আছে, তাহলে কবিতাটা যখন আমরা পড়বো তখন বিষয়বস্তুটা যদি আমরা জেনে নিই, তাহলে অনায়াসই আমরা এই প্রশ্নের উত্তরটা দিতে পারবো। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে হোপ অ্যামিডস্ট ডিসপেয়ার, মানে হতাশার মধ্যেও কিন্তু আশার আলো পাওয়া। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। What does the century's corpse outline symbolize? সেঞ্চুরিজ কর্পস আউটলিনস মানে ওই যে শতাব্দীর সেই মৃতদেহ পড়ে আছে, এরকম ভাবে একটা লাইন, খুব বিখ্যাত লাইন আছে। তো এইখানে কিসের বলা হচ্ছে? কি মানে কর্পস কার? ফলেন সোলজার, দ্য ডেথ অফ দ্য 19th সেঞ্চুরি, আ লাইফলেস বার্ড, নাকি আ ডাইং ট্রি? তাহলে এখানে হচ্ছে 19th সেঞ্চুরির দি এন্ড। 19th সেঞ্চুরির তো মৃত্যু হয় না, মানে শেষ বলতে পারো। তো সেই জন্য এইখানে যখন পুরোটাই ওই ডেথ রিলেটেড আছে, তাই জন্য দ্য ডেথ অফ দ্য 19th সেঞ্চুরি, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ওয়ান, which figure of speech is used in the line the wind his death lament? দ্য উইন্ড হিজ ডেথ ল্যামেন্ট। তো এখানে বাতাসের সাথে একটা বলতে পারো মানুষের তুলনা, বা মানুষের যে কান্না, যেরকম আমরা মৃতদেহের যেমন আমরা কাঁদি, তো সেই রকম ভাবে বাতাস যেন এখানে কাঁদছে, মানে এইরকম একটা পার্সনিফিকেশন করা হয়েছে। তো উইন্ডকে যখনই পার্সোনাইফাই করা হচ্ছে অ্যাজ আ হিউম্যান বিং, অবশ্যই ফিগার অফ স্পিচ হয়ে যাবে তাহলে পার্সনিফিকেশন। তাহলে মেটাফার, অ্যালিটারেশন, সিমিলি, নাকি পার্সনিফিকেশন? তাহলে কারেক্ট অপশন ইজ পার্সনিফিকেশন। ওকে, নেক্সট ওয়ান, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য ফার্স্ট থ্রি স্ট্যান্জা? এবার তুমি যতক্ষণ না কবিতাটাকে পড়ছো, তুমি কোনোভাবেই কিন্তু এই টোন বা এই যে এই ধরনের থিম বা এই ধরনের যে কোয়েশ্চেন্স গুলো দেয়, সেগুলো তুমি কিন্তু কোনোভাবেই আয়ত্তে আনতে পারবে না। তাহলে হোয়াট ইজ দ্য টোন বলতে প্রথম স্ট্যান্জা তিনটের টোন কি? জয়ফুল অ্যান্ড হোপফুল, melancholic and desolate, indifferent and cold, sarcastic and humorous. জয়ফুল হোপফুল বলতে খুব খুশি আশাবাদী, নাকি খুব দুঃখী অ্যান্ড মানে খুবই নিঃস্ব একা এরকম কিছু বোঝাচ্ছে, নাকি ইনডিফারেন্ট, কোনো কিছুর প্রতি কোনো বোধ নেই, একদম ঠান্ডা প্রকৃতির, নাকি কোনো ব্যঙ্গ, কিছু ব্যঙ্গাত্মক কিছু এরকম কিছু একটা সেন্টেন্সকে সার্কাজম করে বলছে? So the correct option is option B, melancholic and desolate. Okay, this is very important question. Next one, another important question. What is symbolized by the frail, gaunt and small thrush?
সেই যে একটা বিখ্যাত লাইন আছে থ্রাশে, এবং সেইটা আমাদের ডেসক্রিপশনে 2 মার্কসে লিখতে হতো। ধরো এরকম ঘুরিয়ে প্রশ্নটা এলো যে ফ্রেল, গন্ট, স্মল এই ধরনের সিম্বলিজম কি, মানে এটা থ্রাশের কি সিম্বলাইজ করছে, কি সিম্বলাইজ করছে? ডেথ অ্যান্ড ডিকে, ইটারনাল ইউথ, আনএক্সপেক্টেড হোপ, নাকি লস্ট লাভ? মানে ভালোবাসা এবং ক্ষয়, নাকি সারাটা জীবন সেই তোমার একটা যৌবনের একটা প্রতীক, নাকি যে আশাটা আমি করছি না সেই রকম কিছু ঘটনা, নাকি লস্ট লাভ? কবিতাটি যখন পড়বো তখন আমরা দেখব যে যখন উনি একদম আশাহত, মানে খুবই আশাহত যে কোনো কিছু দ্বারাই কোনো কিছু আশা পাওয়া যাচ্ছে না, তখন হঠাৎ করে যেন উনি থ্রাশের একটি আওয়াজ পান, গলা পান, এবং সেই পাখিটি যেন তাকে অনেক একটা অদ্ভুত রকমের আশা দিয়ে যায়। তাহলে দ্যাট হুইচ ইজ আনএক্সপেক্টেড, আশানুরূপ নয়, মানে আশারও উপরে যাকে বলি আমরা, তো সেই রকম আশা দিয়েই কিন্তু থ্রাশ হাজির হয়। তাই এখানে দ্য কারেক্ট আনসার ইজ আনএক্সপেক্টেড হোপ। পরেরটা, which poetic device is present in the ancient pulse of germ and birth? কোন পোয়েটিক ডিভাইস ব্যবহার করা হয়েছে এই কবিতাটিতে? এনশিয়েন্ট পালস অফ জার্ম অ্যান্ড বার্থ। এনশিয়েন্ট পালস বলতে যে একটা লাইন আছে, সেই জার্মিনেশন অ্যান্ড বার্থ, মানে নতুন করে, তো কোন পোয়েটিক ডিভাইস? হাইপারবোল, অ্যালিটারেশন, এনজামমেন্ট, না পার্সনিফিকেশন? সো দ্য কারেক্ট অপশন ইজ পার্সনিফিকেশন। ঠিক আছে, কারণ এখানে পার্সনিফাই করা হচ্ছে। কবিতাটি যখন আমরা আবার ভালো ডিটেলসে পড়বো তখন আমরা জানতে পারবো যে এই কবিতাটার মধ্যে যে কি জার্মিনেশন এন্ড বার্থের কথা কি বলা হয়েছে। ঠিক আছে, যেহেতু এটা পার্সনিফাই করা হয়েছে বলে পার্সনিফিকেশন। আচ্ছা, পরের প্রশ্ন, হোয়াট কন্ট্রাস্ট ডাজ হার্ডি বিল্ড বিটুইন নেচার এন্ড দ্য থ্রাশ? একটা অদ্ভুত রকমের কন্ট্রাস্ট উনি রেখেছেন প্রকৃতি এবং শ্বাসের মধ্যে। সেটা কি? নেচার ইজ সাইলেন্ট, দ্য থ্রাশ সিংস অ্যাংরিলি। নেচার ইজ ডেড, দ্য থ্রাশ সিংস জয়ফুলি। নেচার ইজ অ্যালাইভ and the thrush is silent. Nature and the thrush both show despair. তো কবিতাটির মধ্যে প্রথমটি কি বললো? নেচার খুব একদম নিস্তব্ধ চুপচাপ, থ্রাশ খুব রেগে রেগে গান গাইছে। না, সেরকম কবিতাটার মধ্যে একদমই নেই। নেচার হচ্ছে মৃত, কিন্তু থ্রাশ খুব সুন্দর গাইছে। তো এই লাইনটা আমরা একটু দেখব, কারণ কবিতাটার মধ্যে প্রকৃতির সেই রকম উপস্থিতি কিন্তু আমরা দেখতে পারবো না। তারপর বলছে নেচার জীবিত কিন্তু থ্রাশ চুপচাপ। না, একদমই নয়, কারণ থ্রাশের গান শুনেই কিন্তু কবির মনে আশার আলো জেগেছিল। নেচার অ্যান্ড দ্য থ্রাশ বোথ শো, নেচার অ্যান্ড দ্য থ্রাশ কখনোই দুজনেই হতাশার কিছু রূপ দেখাচ্ছে না। তাহলে দ্য কারেক্ট অপশন ইজ অপশন বি, নেচার ইজ ডেড বাট দ্য থ্রাশ সিংস জয়ফুলি। ঠিক আছে, মানে নতুন করে আশার আলো জাগাচ্ছে যে এখন অব্দি কিছু সব শেষ হয়ে যায়নি। পরেরটা, why is the speaker surprised by the thrush's song? কেন থ্রাশের গান শুনে উনি কেন সারপ্রাইজড হয়ে গেলেন? Because it is night time, because it is winter and everything is lifeless, because the thrush is young, because the speaker dislikes birds. প্রথমত কারণটা বলছে রাত্রিবেলা, সেটা নয়। দ্বিতীয়টি হচ্ছে উইন্টার এবং সর্বদিকেই যেন মনে হচ্ছে জীবন্ত কিছুই নেই। তারপরটা বলছে থ্রাশ ইয়ং, না এটা একদমই নয়। এবং পাখিদের অপছন্দ করার প্রশ্নটা তো হবেই না। তাহলে যেহেতু এটা শীতকাল, আমরা দেখবো উইন্টার্স ড্রেগস বলে আমাদের একটা লাইন আছে এই কবিতাটার মধ্যে। তো কারেক্ট অপশন ইজ বিকজ ইট ইজ উইন্টার অ্যান্ড এভরিথিং ইজ লাইফলেস। ঠিক আছে, পরেরটা যাবো। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ecstatic caroling suggest? Very very important question. Ecstatic carolings, ecstatic carolings bolte ki a funeral dirge, harsh cries, joyful singing, naki angry shouting? দেখো, harsh cry কোনোভাবেই নয়। funeral dirge কেন? বিকজ মৃতদের পর যে মানে একটা যে সং, স্যাড সং গাওয়া হয় সে মানুষ শেষ হয়ে যাওয়ার পর,
তো সেই গানটাকেই বলা হচ্ছে এক্সট্যাটিক ক্যারোলিংস। বাদ বাকি কান্না বা সুখের কান্না বা চিৎকার করা সেগুলো কোনোটাই হবে না। তার মানে আমাদের প্রত্যেকটা মানে যা যা আছে সেই মানেগুলো কিন্তু আমাদের খুব ভালো করে পড়ে যেতে হবে। ঠিক আছে, পরেরটা, what figure of speech is used in spectre gray? Very very important question. spectre gray figure of speech কোনটা? oxymoron, simile, metaphor নাকি imagery? কোনটা হবে এটা বলো তোমরা। মাইকটা মনে হচ্ছে সবার মিউট করা আছে না? ওকে, ঠিক আছে, আমি তো স্ক্রিন ব্যাক করতেও পারবো না। ওকে, দ্য কারেক্ট আনসার ইজ ইমাজিনারি। ঠিক আছে, পরেরটা, এটা আর একটা প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট। Which literary device is used in the line weakening eye of the day? weakening eye of the day সূর্যকে বলা হচ্ছে, তো এখানে একটা পার্সনিফিকেশন করা হয়েছে, তার জন্য লিটারারি ডিভাইস হচ্ছে পার্সনিফিকেশন। ওকে, নেক্সট ওয়ান, what does the thrush joyful song contrast with most in the poem? এটা আবার কিরম বলতো, ইট রিলেটেড টু দ্য আদার পোয়েমস অফ এসএলএসটি সিলেবাস, এরম ভাবেও কিন্তু দিয়ে দিতে পারে। হ্যাঁ, আর একটা পসিবিলিটি আছে, ওটা এই কবিতাটার মধ্যে নেই। জন কিটস এবং দুটো তিনটে যে কবিতা আছে, যে কবিতাগুলো আমাদের এসএলএসটি তে আছে, সেই দুটো তিনটে কবিতার মধ্যে কন্ট্রাস্টিং কি কি সেরকম একটা আসার সম্ভাবনা। আর ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিচ, যেহেতু দুজনেরই কবিতা আমাদের 11-12 আছে, তো সেইটার কন্ট্রাস্টটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো থ্রাশের জয়ফুল সং কন্ট্রাস্টটা কি করছে উইথ মোস্ট ইন দ্য পোয়েম? দ্য হ্যাপি পাস্ট অফ দ্য স্পিকার, দ্য উইন্ট্রি ল্যান্ডস্কেপ অ্যান্ড ইমোশনাল ডেসপেয়ার, দ্য মডার্ন সিটি, দ্য নয়েস অফ ওয়ার। তাহলে কোনটা হতে পারে? কারণ আমাদের এই কবিতাটার মধ্যে থ্রাশের যে গান বাজছে, সেই গানের সাথে মোটামুটি আদার কন্ট্রাস্ট কি হতে পারে? শীতের একটা পরিবেশ এবং হতাশা, মানে ইমোশনাল ডেসপেয়ার, এই পয়েন্টটা কিন্তু মোটামুটি অন্যান্য কবিতাতেও আমরা প্রায় পাচ্ছি। ঠিক আছে, কারণ পুরোনো স্মৃতি স্পিকারের বা মডার্ন সিটি বা নয়েস অফ ওয়ার এটা কিন্তু নয়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? দ্য উইন্ট্রি ল্যান্ডস্কেপ অ্যান্ড ইমোশনাল ডেসপেয়ার। ওকে, দিস ইজ দ্য আনসার অফ নাম্বার 12। আচ্ছা, এবার দেখে নেবে আনসার্স গুলো রয়েছে এখানে। ওকে, প্লিজ চেক ইট, কারণ আনসার্স গুলো তোমরা সবটাই পেয়ে যাবে। আচ্ছা, এরপর যাব দ্য লাস্ট রাইড টুগেদার। আচ্ছা, লাস্ট রাইড টুগেদারটা তো আমরা পড়েছিলাম। লাস্ট রাইড টুগেদারটাতে আমরা একদম চলে যাব থিম রিলেটেড, কারণ ফ্ল্যাট প্রশ্ন ওই ভেতরের যা যা আছে সেগুলো কিন্তু আমরা কোনো অ্যানোটেশনস বই পড়লেই আমরা পেয়ে যাব মানেগুলো। হ্যাঁ, কিন্তু থিম রিলেটেড প্রশ্নগুলো কিন্তু একটু অন্যরকম, কারণ যেহেতু 2 মার্কসের এই প্রশ্নগুলোই আসতো, থিম বলো, সাবটাইটেল বলো, অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল বলো, হ্যাঁ, বা ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম বলো, ক্যারেক্টার বলো, ওরা দেখতো যে 2 নম্বরে আমি কিভাবে লিখতে পারছি। তো সেই একই প্রশ্ন যদি আমি রাখি এবং আমি যদি জিস্টে ছোট করে আমি এমসিকিউর মাধ্যমে 4টে পয়েন্ট বলে দিই যে এখানে মেন সেন্ট্রাল থিম কোনটা। আমরা যখন থিম লিখি আমরা কিন্তু অনেক কিছুই 2 নম্বরে লিখতে চেষ্টা করি, কিন্তু সেন্ট্রাল থিম কোনটা এইভাবে যদি আমাকে ঘুরিয়ে এমসিকিউতে দিয়ে দেয়, এমসিকিউতে না দেওয়ারও সম্ভাবনা কিন্তু একদম নেই, কারণ ঠিকই হতেই পারে, কোয়াইট ন্যাচারাল। ঠিক আছে, তো হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য লাস্ট রাইড টুগেদার? রিভেঞ্জ, failure in love and acceptance, nature and beauty, নাকি রিলিজিয়াস ডিভোশন? তাহলে যেহেতু লাস্ট সাইড টুগেদার আমরা দেখতে পাই যে প্রত্যাখ্যান বা ভালোবাসা, অ্যাকসেপ্টেন্স, এগুলো আমরা দেখেছি। প্রতিশোধ বা প্রকৃতির বা প্রকৃতির সৌন্দর্য বা ধরো আধ্যাত্মিক রকমের এইরকম ধরনের ধর্মীয় কিছু কথা, এগুলো কিন্তু আমরা কোনোটাই দেখতে পাই না, তাই তো?
তাহলে সঠিক উত্তর হচ্ছে ফেলিয়ার ইন লাভ অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। ওকে, তার মানে আমি এটা পরিষ্কার বুঝতে পারলাম যে লাস্ট রাইট টুগেদার কবিতাটাতে, গোটা কবিতাটার মধ্যে অ্যাকচুয়াল কি বলতে চাই। এবার আমি যদি ফেলিয়ার ইন লাভ এন্ড অ্যাকসেপ্টেন্সটাকে নিয়েই যদি ইলাবোরেটলি ডিসকাস করি, ভেরি গুড, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে আইডেন্টিফাই করতে হচ্ছে কোনটা সেন্ট্রাল কি। নেক্সট, এই যে আমরা লাস্ট রাইট করছি, লাস্ট রাইটের সিম্বলিজমটা কি? আমাদের মোটামুটি ঘোরানো যে প্রশ্নগুলো থাকবে সেটার মধ্যে সিম্বলিজম 1 নম্বর, 2 নম্বর আইরনি, 3 নম্বর থিম, 4 নম্বর অ্যানোটেশনস। এগুলো কিন্তু আমাদের খুব খুব ভালো করে করতে হবে। অ্যানোটেশনস কেন বললাম? কারণ কোন লাইন কোনটা ইম্পর্টেন্ট, তার মানেটা, কোন শব্দ কিসের সিম্বলাইজ করছে, কারণ সিম্বলিজম আমাদের লিটারেচারে একটা বিশাল বড় রোল প্লে করে, আমরা সবাই জানি। তারপর হচ্ছে আইরনি এবং থিম রিলেটেড কিছু প্রশ্ন, সেগুলো দিয়ে ঘোরালে কিন্তু আমাদের এইভাবে কিন্তু অ্যাটেন্ড করতে হবে। এরপর বলছে যে লাস্ট রাইট কিসের সিম্বলাইজ করছে? a literal journey, a final conversation, a symbolic journey of closure and eternal union, a funeral procession. একটা লিটারাল জার্নি, নাকি একটা কথোপকথন, নাকি একটা এমন একটা অভ্যন্তরীণ যাত্রা যেটাতে মিলন বলতে পারো, একটা আধ্যাত্মিক, একটা ইটার্নাল এবং একটা ক্লোজার, যেটার কোনোদিনও মিল নেই, সেই রকম একটা মিল যাত্রা, সেই যাত্রার শেষ যাত্রা বলতে পারো। তো সেই রকম একটা যাত্রার কথা বলা হচ্ছে, অথবা ফিউনারাল প্রসেশন, মানে শ্রাদ্ধ বা ওই ধরনের ডেথ রিলেটেড, মানে মন ফুল নাকি লাস্ট রাইড বলি না আমরা, শেষ যাত্রা, তো সেই হিসেবে বোঝাচ্ছে। So the correct option is option C, a symbolic journey of closure and eternal union. আচ্ছা, এইবার ধরো এইরকম টাইপের একটা কোয়েশ্চেন দিয়ে দিল, আমি কবিতাটা যখন ভালো করে পড়ছি, আমি কিন্তু কবিতাটার মধ্যে দিয়ে ক্যারেক্টার গুলো কিন্তু ভালো করেই বুঝতে পারছি কে কিরকম, তাই তো? এবার অ্যাটিটিউডটাও কিন্তু মাঝে মধ্যে আমাদের ট্রিকিতে দিয়ে দিতে পারে, ঠিক আছে? যেমন ধরো, হোয়াট অ্যাটিটিউড ডাজ দ্য স্পিকার শো টুয়ার্ডস রিজেকশন ইন লাভ? ও কি অ্যাটিটিউড দেখালো যখন দ্য স্পিকার শো টুয়ার্ডস রিজেকশন ইন লাভ? ডেসপেয়ার, ভেঞ্জিয়েন্স, কাম অ্যাকসেপ্টেন্স এন্ড ফিলোসফিক্যাল রিফ্লেকশন, নাকি ইনডিফারেন্স? যখন কবিকে যখন মানে রিজেক্টেড দেখালো, তখন ওনার অ্যাটিটিউডটা কেমন ছিল, ঠিক আছে? তো সেটা তো আমাকে কবিতা না পড়লে কারণ কোনোভাবেই বুঝতে পারবো না যে অ্যাটিটিউডটা কেমন। হতাশা বা রেগে যাওয়া, বা একটা শান্ত ভাবে রাজি হয়ে যাওয়া এবং সেটার প্রতি একটা দার্শনিক একটা মানে একটা চিত্র দেওয়া, বা একটা কিভাবে কি আমি রিফ্লেক্ট করবো সেই রকম বলা, নাকি কোনো কিছুই অবচেতন মনে তো চলছে, কোনো কিছুর ব্যাপারেই পাত্তা নেই সেই রকম? তাহলে অবশ্যই সে শান্ত হয়ে অ্যাকসেপ্টেন্স করে, তাই তো? না হলে আর কি করে লাস্ট সাইডের কথা বলে, তাই না? সে তখনও আশা করে আছে যে তার প্রতি তার ভালোবাসা একদিন না একদিন জানবে, সেটা কোনদিনই সম্ভব নয়। পরেরটা, দ্য পোয়েম সাজেস্ট, ওর আর একটা বলে রাখি, আর এক রকম প্রশ্ন ধাঁচ এমসিকিউতে, যেটা হচ্ছে যে কবিতাটা পড়ার পর কি কবিতাটা থেকে একটা সাজেস্টিভ কি, মানে মরাল লেসন কি পাওয়া গেল, ঠিক আছে? প্রত্যেকটা কবিতাতে কিন্তু কিছু না কিছু আমাদের ব্যাপারে ইনার মিনিং আছে। কি এই কবিতাটা থেকে আমরা কি বুঝলাম? দ্য পোয়েম সাজেস্ট হোয়াট? দ্যাট ফেলিয়ার ইন লাভ, এখানে ধরো পোয়েম বলে তো দ্য লাস্ট রাইট টুগেদার মেনশন করে দেবে, এটা একদমই নয় যে মেনশন করবে না, তো দিয়ে দেবে। দ্য পোয়েম সাজেস্ট দ্যাট ফেলিয়ার ইন লাভ ইজ worse than death, a disgrace, as noble as success in other fields, avoidable. তাহলে পোয়েম সাজেস্ট দ্যাট ফেলিয়ার ইন লাভ ইজ, ভালোবাসায় ব্যর্থতা সেটা কি? সেটা দেখো, ভালোবাসায় ব্যর্থ হতেই পারে কেউ, তাই তো? কিন্তু সেইটার থেকে মৃত্যু অনেক ভালো, বা এটা খুব নোংরামো জিনিস, বা এটা কোনোদিনই অ্যাভয়েডেবল করতে হবে, বা সেটা এরকম নয়। অ্যাজ নোবেল অ্যাজ সাকসেস ইন আদার ফিল্ডস, ঠিক আছে? সফলতা অন্যান্য জায়গাতেও যেরকম পাওয়া যায়, এখানে হয়তো সে আমাকে ভালোবাসে, হতেই পারে, কিন্তু তার মানে তো এটা নয় যে সবকিছু বন্ধ হয়ে যাবে বা কিছু চলবে না, কারোর জন্য কিছু থেমে থাকে, ঠিক আছে? যেরকম অন্যান্য জায়গাতেও সফলতা ফেলিয়ার পাওয়া যায়, ঠিক সেই রকম ভাবে এই ক্ষেত্রেও তাই। সবসময় যে আমি সাকসেসফুল হবো তার তো কোনো মানে নেই। এবার পরের প্রশ্ন বলছে যে হোয়াট ডাজ দ্য স্পিকার কম্পেয়ার হিজ ফেইল্ড লাভ টু?
স্পিকার কার কার সাথে ফেইল্ড লাভ মানে ব্যর্থ প্রেমের যে তুলনাটা করেছেন সেটা কার কার সাথে? ব্রোকেন সোর্ড, দ্য অ্যাচিভমেন্টস অফ সোলজার, পোয়েট, স্টেটসম্যান, পাসিং ক্লাউড নাকি রিউইন ক্যাসেল? কার সাথে তুলনা করেছেন? Correct option is the achievements of a soldier, poet, and statesman. Okay. Next one. What philosophical idea? এই দেখো আবার বললাম, ধরো এইরকম একটা ঘুরিয়ে দিল যে এই কবিতাটার মধ্যে ফিলোসফিক্যাল আইডিয়াটা কি রিফ্লেক্টেড হয়েছে, মানে কি কথা বলার চেষ্টা করেছে। তার মানে আমি কবিতাটা যতক্ষণ না খুব ভালো করে সামারাইজ করে জিনিসটাকে বুঝতে পারছি যে কি বলতে চাইছে, I can't be able to answer. Life is full of regrets. Rejection is divine punishment. Unfulfilled desires can still provide fulfillment. নাকি love must be perfect in to be meaningful? কোনটা? মানে ফিলোসফিক্যাল আইডিয়া কি ধারণা এই কবিতা থেকে বেরিয়ে এসছে? জীবনটা হচ্ছে পুরোটাই তোমার মানে সেই অনুশোচনা বা ওই ধরনের কিছু? দেখো রিজেকশন প্রত্যাখ্যানটা একটা শাস্তি নাকি? আনফুলফিলড ডিজায়ার্স ক্যান স্টিল প্রোভাইড ফুলফিলমেন্ট, যে যে জিনিসগুলো আমাদের কাঙ্ক্ষা আছে, সেই বাসনা যেগুলো এখনো পরিপূর্ণ হয়নি, সেগুলো কোনো না কোনো দিন পরিপূর্ণ হবে, এটাই কিন্তু আশা রাখছে কবি, তাই না? যে একদিন না একদিন আমাকে ভালোবাসবে। লাভ মাস্ট বি পারফেক্ট টু বি মিনিংফুল, ভালোবাসার যেমন যথার্থ এবং পারফেক্ট হতে হবে শুধুমাত্র মিনিংফুল হওয়ার জন্য। কোনটা? সঠিক উত্তর আনফুলফিলড ডিজায়ার্স ক্যান স্টিল প্রোভাইড ফুলফিলমেন্ট। ওকে, পরেরটা আবার দেখো, এই যে চুপচাপ বিলাভেড রয়েছে রয়েছে তো কবিতাটার মধ্যে, সেটা কি সিগনিফাই করছে? হোয়াট ডাজ ইট সিগনিফাইজ? Beloved silence during the ride signifies what? Hatred, acceptance, and peace, arrogance, নাকি indecision? আমাকে তো আমার প্রত্যেকটা মানে কিন্তু ভালো করে জানতে হবে। তো কি কি হতে পারে? ঘৃণা, রাজি হয়ে যাওয়া এবং শান্তি নিরিবিলি করা, অতিরিক্ত জেদ, অ্যারোগেন্ট টাইপের অ্যাটিটিউড, নাকি ইনডিসিশন, প্রপারলি ডিসিশন নিতে পারছে না। তাহলে সাইলেন্সটা কি বোঝাচ্ছে? যে অ্যাকসেপ্টেন্স এন্ড পিস, তো সত্যি উঠলো গেল, তাই তো? তাহলে রাজি হয়ে যাওয়াটাই হচ্ছে মূল বক্তব্য। The speaker in the poem finds solace in, স্পিকার এখানে একটা আশ্রয়ের মতন একটা জিনিস পাচ্ছে বা খুঁজছে, সেটা কোথায়? ইজ ডেথ, মৃত্যু, ফরগেটিং লাভ, যে ভালোবাসা সব সময় ভুলেই থাকে, দ্য শেয়ার্ড মুভমেন্ট অফ দ্য রাইড, যে মুহূর্তটা একসাথে মিলে আমরা শেয়ার করেছি, নাকি দ্য বিলাভেড টিয়ার্স, নাকি সেই বিলাভেডের চোখের জল? দ্য কারেক্ট অপশন ইজ দ্য শেয়ার্ড মুভমেন্ট অফ দ্য রাইড। ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, the last ride can also be interpreted as a metaphor for, লাস্ট রাইট কে আমরা যদি ইন্টারপ্রিট করি অ্যাজ আ মেটাফর, ঠিক আছে, এইভাবেও কিন্তু ঘুরিয়ে দেয় যে মেটাফর হিসেবে যদি আমি ইন্টারপ্রিট করতে যাই লাস্ট রাইট কে, তাহলে কি মানেটা দাঁড়ায়? ওয়ার, যুদ্ধ, লাইফ ফাইনাল জার্নি টুয়ার্ডস ডেথ, ম্যারেজ, নাকি ইউথ, জীবনের অন্তিম যাত্রা, মৃত্যুর কাছে মুখোমুখি হওয়া। কারণ দেখো একা হয়ে গেল লাস্ট রাইড, মানে যদি আমি ইন্টারপ্রিট করি মেটাফর হিসেবে, কবিতাটার মধ্যে অত সেরকম কিছু লেখা নেই, কিন্তু আমি যদি লাস্ট রাইড বলে যদি মেটাফর মানে দুটো মানে যদি আমি খুঁজি, মেটাফর মানেই হচ্ছে একটা ইনার একটা আউটার, তাই তো? তাহলে ফাইনাল জার্নি যেটা টুয়ার্ডস ডেথ, সেটা হচ্ছে ইন্টারপ্রিটেড টু বি অ্যাজ মেটাফর। ওকে, কিন্তু এখানে কিন্তু লাস্ট রাইড প্রথমে কবিতাটা কি বলেছে, ওর সঙ্গে লাস্ট রাইড, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি লাস্ট মেটাফর ওটা হচ্ছে মেন। Next, which literary device is dominant in the speaker's reflection? কোন লিটারারি ডিভাইসটা প্রচন্ড ডমিনেন্ট? এবার দেখো একটা জিনিস খেয়াল রাখবে, 9-10-এ কিন্তু আমাদের ফিগার অফ স্পিচ লেখা নেই, তাই ফিগার্স অফ স্পিচ লেখা নেই মানে লিটারারি ডিভাইসেস আসবে না, ডোন্ট থিঙ্ক দ্যাট।
পার্সোনিফিকেশন, সিমিলি, মেটাফর, অ্যালিটারেশন এগুলো নর্মাল, এগুলো সবাই করতে পারে। ঠিক আছে, তো এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই আমরা দেখে যাব। ওকে, সিলেবাসে নেই মানে কিছুই আমি করবো না, ডোন্ট থিঙ্ক, কারণ যখন কোয়েশ্চেনটা দিয়ে দেবে তখন কিন্তু তুমি বিরোধিতা করতে পারবে না যে সিলেবাস ছিল না, তোমার কেউ কথা শুনবে না। ঠিক আছে, তো সিমিলি, মেটাফর, অ্যালিটারেশন, পার্সোনিফিকেশন, হাইপারবোলিক, কমন যে ওয়ার্ডস গুলো আছে সেগুলো কিন্তু আমরা ফিগার অফ স্পিচ করে রাখবো। ঠিক আছে, the literary device কোনটা is dominant in the speaker's reflection on different profession? Irony, allegory, analogy নাকি personification? কোনটা পোয়েট সোলজারের মধ্যে কোন ডিফারেন্ট প্রফেশন লিটারি ডিভাইস ব্যবহার করা হয়েছে? The correct option is analogy. Okay, correct option is analogy. Correct. What does the speaker conclude about human efforts like art, war, and politics? কোন কোন কথা স্পিকার কনক্লুড করেছেন বলে যে অ্যাবাউট মানুষের যে এত প্রচেষ্টা, যুদ্ধ, কলা বিভাগ বা ধরো রাজনীতি, এইসব বিষয়ে তিনি কি বলতে চেয়েছেন? দে আর অলওয়েজ সাকসেসফুল, দে আর ফিউটাইল, প্রথমটা বলছে সফল অনেক সময়, সফল বলছে একদমই নয়। তারপর বলছে দে আর ইকুয়াল ইন হোয়াটস টু হিজ ওন ফেল লাভ, তারা একদমই সম ওর ভালোবাসার সামনে। দে ব্রিং হ্যাপিনেস। So what is the correct answer? Option C. They are equal in worth to his own felt love. Okay. Next one. টোনটা কিন্তু খুব খুব ভালো করে প্রত্যেকটা কবিতার পড়বে। ঠিক আছে? What tone best describes before the ending of the poem? What is the tone describes? Angry and bitter, hopeful and peaceful, sarcastic and mocking, fearful and anxious. দেখো লাস্টে তো আমরা দেখলাম, তাই তো, সেই আশায় রইলো এবং আশাতে করেই গেল। তাহলে হোপফুল অ্যান্ড পিসফুল ইজ দ্য কারেক্ট আনসার। সার্কাস্টিক মকিং একদম নয়, ফিয়ারফুল অ্যাংশিয়াসও নয়, রেগে যাওয়া বা তিক্ত সম্পর্ক সেরকম নয়। তাহলে দ্য কারেক্ট অপশন ইজ অপশন বি। এখানে সব লেখা আছে, আনসার্স গুলো একবার দেখে নেবেন। ঠিক আছে, এতক্ষণ ধরে আমরা যে লাস্ট রাইড আর একটা কবিতা যেটা করলাম থ্রাশ, ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আসে আসছি, কার কি অসুবিধা হয়েছে বা কিছু প্রবলেম হয়েছে কিনা একবার শুনে নি চটপট।